আসসালামু আলাইকুম। টেকনোলজি পল্লীর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকেও আমরা হাজির হয়েছি। আমাদের পোস্টে ছিল আমরা সাকসেস স্টোরি নিয়ে কথা বলবো। আমাদের আসনুল্লাহ পলিটেকনিকের যিনি আমাদের স্টুডেন্ট আছে তার সফলতার গল্প নিয়ে আমরা আজকে কথা বলবো। যথারীতি আমরা প্রতিনিয়ত কিন্তু বলি যে আসলে একটা মানুষের আপনার সফলতা কিন্তু একটা জায়গায় থেমে থাকে না, বা আমরা যেখান থেকে শুরু করেছি ওখান থেকে আমরা আরও বেশি দূরে যেতে চাই। আমি যখন ওর কালকে রাতের বেলা ওর পোস্টটা দেখে যে স্যার আমি সাকসেসফুলি আমাকে ইন্টারভিউ কল থেকে আমাকে সিলেক্ট করে আমাকে রেডি করতে, তখন আমার খুব ভালো লাগতেছে, কারণ ওকে আমি বেশি বকা দিতাম, ও ক্লাসে বেশি দুষ্টামি করতো। কারণ তারপরে বলতাম কি যে না, ও পারবে, কারণ আমার স্টুডেন্টগুলোর প্রতি আমার খুব একটা বিশ্বাস ছিল যে যত কিছুই সে দুষ্টামি করে ফাইজলামি করুক, ওরা কিন্তু ক্লাস টাইমটার পরে কিন্তু অনেকটা প্র্যাকটিস করে, প্র্যাকটিসের কারণে কিন্তু আজকে এত দূর যে তাকে 2-3টা কোম্পানিতে ডাকার পরও সে আজকে ফাইনালি আর মেন যে আপনার কোম্পানি টি-লিঙ্ক কমিউনিকেশনে সে জব প্লেসমেন্টটা হয়েছে। সো আমি বলবো এটা আসলে আমাদের কোনো এখানে বলবো না যে কোনো ক্রেডিট তেমন আহামরি, কারণ ক্রেডিটটা তারই, কারণ তার যোগ্যতার বলে সে আজকে ওখানে জব পেয়েছে, সে আজকে নিজেকে তুলে ধরতে পেরেছে। সো আমরা সবসময় বলি সফলতার পিছনে কারো না কারো একটা মেন্টরিং দরকার আছে, বা কারো না কারো একটা গাইডলাইন দরকার আছে, নাহলে আসলে হয় কি এই ঢাকা শহরটা অনেক সব প্রবলেমে ফেসিং করতে হয়। আর ও তো ঢাকার যেহেতু ঢাকায় একটা বেসরকারি পলিটেকনিকের স্টুডেন্ট, সো ও আরও তাড়াতাড়ি করে সার্চ করে নিতে পেরেছে, বা আমাদের টেকনোলজি পল্লীকে খুঁজে নিতে পেরেছে। একটা জিনিস বলবো যে আমাদের যারা টেকনোলজি পল্লী স্টুডেন্ট আছে, আমরা বলছি কখনো হতাশা হওয়া যাবে না যে সবাই হচ্ছে, আমার হচ্ছে না কেন, 2-1জনের না হলে সেটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমার আজকে হয় না, কালকে তোমার হয়ে যাবে, পরশু দিন আরেকজন হয়ে যাবে। কারণ আমরা এমনভাবে রেডি করি যে ইন্টারভিউতে শুধু কোশ্চেন না, তোমার ড্রেস আপ থেকে শুরু করে আমাদের ইন্টারভিউতে যে আই কন্ট্যাক্টিং, কথা বলার এক্সপ্রেশন, তারপর হচ্ছে গিয়ে ড্রেস আপ, কীভাবে নেগোসিয়েটিং করতে হয় স্যালারি। আমাকে ডাকা হলো সিস্টেম সাপোর্টের জন্য, আমি তো 20,000 স্যালারি চাইলে হবে না। এই যে একটা টেকনিক্যাল টার্ম আছে, কিছু টেকনিক আছে, টোটাল A to Z আমরা চেষ্টা করি। সো আজকে যাকে আমরা নিয়ে এসছি আমাদের সাকসেস স্টোরি, আমাদের স্টুডেন্ট বাঁধন, আমি বাঁধনের কাছ থেকে শুনতে চাই। বাঁধন, তুমি একটু তোমার পরিচয়টা প্রথমে কোন ব্যাচে ছিলা? যে আমি প্রথমে বলবো যে আমি আসনুল্লাহর স্টুডেন্ট। একটু জোরে বলতে হবে আমাদের। হ্যাঁ, আমি আসনুল্লাহর স্টুডেন্ট। আমি আচ্ছা, হ্যাঁ সমস্যা নেই, আমরা একটু এখন দেখা যাচ্ছে ঠিক করে। হ্যাঁ হ্যাঁ, যে আমি আসনুল্লাহর স্টুডেন্ট। আমি কম্পিউটার টেকনোলজি থেকে এবার 8 সেমিস্টার ফাইনাল দিয়েছি। আর তারপরে হচ্ছে আমাদের সৌদিউল নিজাম স্যার, তার কাছে আমি নেটওয়ার্কিংয়ের কোর্সটা করেছি। নেটওয়ার্কিংয়ের অনুপ্রেরণা পেয়েছি আসলে আমি একটি আমাদের স্যারের 3-in-1 যে কোর্সটা, সেটার জন্য অনুপ্রেরণা পেয়েছি। স্যারের একটা ক্লাস করছিলাম আমি। ক্লাসটা করার পরে যা বুঝতে পারলাম যে বর্তমান সময়ে নেটওয়ার্কিংটা কত ইম্পর্ট্যান্ট এবং জরুরি একটা বিষয়। কারণ ঢাকা শহরের প্রতিটা ক্ষেত্রে, ঢাকা শহর না, ঢাকার বাইরেও এখন নেটওয়ার্কিংটা ছড়িয়ে পড়তেছে। আর নেটওয়ার্কিংয়ের ব্যাপারটা হচ্ছে প্রতিটা ক্ষেত্রে এখন নেটওয়ার্কিংয়ের প্রয়োজন হবে, কারণ ডিজিটাল হচ্ছে দেশ, সেক্ষেত্রে এখানে নেটওয়ার্কিংয়ের প্রাধান্যটা সবচেয়ে বেশি। তো আমি সেটাই চুজ করলাম যে যদি আমি ক্যারিয়ার করতে চাই তাহলে আমি নেটওয়ার্কিংয়ের উপরে ক্যারিয়ারটা করবো। তাই আমি স্যারের কাছে 3-in-1 কোর্সটা করেছি। কোর্সটা কমপ্লিট করার পরে আলহামদুলিল্লাহ আমি এখন একটা জব প্লেসমেন্ট পেয়ে গেছি। আমার জয়নিং ডেটও হয়ে গেছে। আমি আগামীকাল আমার ফার্স্ট অফিসে জয়েন করবো। সো এই ছিল ওর প্রথম অবস্থাটা। আমি ওকে কিছু ইন্ডিভিজুয়াল প্রশ্ন করব যে ওদের কিছু ভয় ছিল প্রথমে যখন আমার কাছে করতে আসে যে স্যার আমি তো স্টুডেন্ট হিসেবে ভালো না, আমি তো একটু কম বুঝি, আমি তো খারাপ স্টুডেন্ট। আসলে স্টুডেন্ট হিসেবে ভালো না খারাপ স্টুডেন্ট এটা কখনোই কাউকে বেরি করে না। একটা মানুষকে যদি আমি রেডি করতে চাই, তার ভালোটা যদি বের করে আনতে পারি, বলছে যতই খারাপ হোক নিজেকে ভাবুক, বাট আমরা টিচাররা কখনো খারাপ ভাবি না। যে সে একটা মানুষ, সে একটা স্টুডেন্ট, তাকে যদি আমি সঠিকভাবে ট্রিট করতে পারি, সঠিকভাবে শিখাতে পারি, ওর থেকে বেস্টটা বের করে আনতে পারবো। আর একটা ট্রেনারই পারে একটা গুড থেকে কীভাবে এক্সিলেন্ট করতে হয়, কারণ কেউ কনফিডেন্টনেস হতেই পারে, বাট আপনার ক্লাসের মধ্য দিয়ে আপনার ক্লাসের এক্সপ্রেশনের উপরে, ক্লাস নেওয়ার উপরে, সব কিছুর উপরে নির্ভর করে একটা খারাপ
আমি বলবো না এটা কোনো খারাপ স্টুডেন্ট না, তার জ্ঞানের হয়তো কি মানে চর্চাটা কম থাকে বা সে একটু কম করে দেখে তার ধারটা একটু কম ওঠে। যেমন আমরা দা বা কোনো একটা ধারালো জিনিসের কথা বলি, যতদিন না আমরা এটার প্রতি বেশি কাটাকাটি না করবো বা প্র্যাকটিস না করবো আমাদের সেটা ধারালোটা কম থাকে। সো একটা স্টুডেন্টের কিন্তু প্রথম অবস্থাতে এত বেশি মানে স্পিড থাকে না, আমরা তাকে আস্তে আস্তে ডে বাই ডে, হ্যাঁ আমরা এমন না যে তাকে একবারে বকা দিই না, আমরা কিন্তু অবশ্যই বকা দিই। সেটা কেন, বকা না দিলে সে শিখবে না, বকা না দিলে সে কাজটা ভালোভাবে দেখবে না। বা আপনারাও দেখেন আজকে যদি সে ভালোভাবে না শিখতো, ভালোভাবে না করতো, আজকে কিন্তু সে এই জায়গায় আসতে পারতো। দেখেন তার কিন্তু এখনো ডিপ্লোমা শেষ হয় নাই, তার কিন্তু এখনো 7 সেমিস্টারে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট এসে সে আমার কাছ থেকে কর্পোরেটে 3-in-1 করেছে। কারণ সে দেখেছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে যে আমাদের ট্রেনিংগুলো হয়, যে শর্ট কোর্সগুলো হয়, এগুলোতে আসলে একটা জব ইন্ডে যাওয়ার মতো ওই অভিজ্ঞতা হয় না। সো তার কিন্তু ডিপ্লোমা রেডি না হয়ে কিন্তু সে আজকে জব প্লেসমেন্টে চলে গিয়েছে, জব প্লেসমেন্টে নিজের অবস্থানটা তৈরি করে নিয়েছে। সো আমার তোমার কাছে প্রশ্ন থাকবে, যারা আমাদের স্টুডেন্টরা আছে যারা ভুল ধারণাগুলো থাকে যে স্যার আমি ডিপ্লোমার পরে অনেক কিছু করে ফেলবো বা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে এসে সিসিএনএ করে আমি অনেক বড় জায়গায় চলে যাব, নেটওয়ার্কিংয়ের এই জায়গায় যাওয়াটা আসলে কি সম্ভব? এটা কম সময়তে এটা আসলে ভুল ধারণা। কম সময়ে শুধু সিসকো করে সিসিএনএ করে একটা জব প্লেসমেন্টে যাওয়াটা খুবই সো টাফ। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি, বাংলাদেশের প্রতিটা ক্ষেত্রে কিন্তু এখন সিসকো রাউটার সার্ভার এখনো কিন্তু নাই, আছে বাট থাকলো অল্প কিন্তু আমাদেরকে অ্যাক্সেস দেওয়ার জায়গাটা কম। হ্যাঁ, যেটা আমরা জুনিয়র আমরা বিগিনার, আমরা ডিপ্লোমা পাস, আমাকে কখনো কোর রাউটার হাত দিতে দিবে না। সো আমাকে কিন্তু শিখতে হচ্ছে সিসকো A to Z। তারপর আমি কাজটা মূলত প্র্যাকটিক্যালি করবো কি মাইক্রোটিকে। সো আমাকে শুধু সিসকো শিখে একটা জায়গায় যাওয়ার মতো ওই অবস্থানটা আসলে থাকে না, যেটা আমাদের স্টুডেন্ট বা ডিপ্লোমা স্টুডেন্ট বলো বা বিএসসি স্টুডেন্ট বা নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড বা যারা আইটিতে আসতে চাচ্ছে, যে ভুল ধারণাটা যে আমি সিসিএনএ করে আমি একটা জব পেয়ে যাব, এই ধারণাটা আসলে কি এটা টোটালি একটা ভুল ধারণা। আর তোমার ইন্টারভিউ থেকে তুমি কি বুঝতে পারলা যে তোমাকে কত পার্সেন্ট সিসকো থেকে কোশ্চেন করেছে, কত পার্সেন্ট? আমি ইন্টারভিউ থেকে যা বুঝতে পারলাম, আমি যে এসপিতে ইন্টারভিউ দিয়েছি, ইন্টারভিউ বোর্ডে ওখানে হচ্ছে মাইক্রোটিকে সব কিছু করে। তো আমাকে ফার্স্ট অফ অল তারা মাইক্রোটিক থেকেই প্রশ্ন করছে এবং লাস্টে যে আমাকে অ্যাডভান্স লেভেলের কাজ করার জন্য তারা সিসকো থেকে কয়েকটা কোশ্চেন করছে। কিন্তু আমার ম্যাক্সিমাম কোশ্চেনগুলো আসছে হচ্ছে মাইক্রোটিকের ইটস অ্যান্ড এভরিথিং। আমাকে আমার সিভিটা দেখে আমি যেগুলো শিখেছি, যা স্যার আমাদের শিখেছে, MTCN MPCR যে কোর্সটা যা শিখাইছে, সেগুলো থেকে একদম A to Z আমাকে প্রতিটা টপিক থেকে কোশ্চেন করছে। তো সিসিএনএ থেকে যে কোশ্চেনগুলো করছে আমাকে কয়েকটা, সিসিএনএ থেকে খুব একটু বেশি কোশ্চেন করে নাই, তবে যতটুকু কোশ্চেন করছে আমি ভালোভাবে অ্যান্সার করেছি। কিন্তু যা বুঝতে পারলাম যে মাইক্রোটিকটা হচ্ছে একটা জব প্লেসমেন্টে যাওয়ার জন্য সিসকো সাথে মাইক্রোটিকটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জরুরি। কারণ প্রতিটা ক্ষেত্রে মাইক্রোটিকটা এখন অ্যাভেলেবল, সিসকোটা অ্যাভেলেবল না। সো ওর কথা থেকে আমরা যেটা শুনলাম যে আসলে একটা বিগিনার বা একটা নতুন কোনো একটা মানুষকে আসলে শুরুতে সিসকোর সাথে কখনোই কি সার্ভার বা আপনি কি এই ধরনের কোনো প্রশ্ন করেছিল বা রেড হ্যাট লিনাক্স বা উইন্ডোজ সার্ভার? না, এরকম কোনো কোশ্চেন করেনি। দেখেন ও কোর্সটাকে কিন্তু আমি শুনে নিচ্ছি যে ও কিন্তু একটা ইন্টারভিউ দিয়ে এসছে, ওকে কিন্তু কোথাও রেড হ্যাট লিনাক্স থেকে কিন্তু প্রশ্ন করে নাই বা উইন্ডোজ থেকে প্রশ্ন করে নাই, ওকে করাই হয়েছে সিসকো মাইক্রোটিক থেকে। তাহলে আপনি কখনো শুরুতে সিসিএন এর সাথে কখনো রেড হ্যাট লিনাক্স করবে না, এটা আসলে তো রাইট। হ্যাঁ, এটা 100% রাইট। দেখেন আমাকে যাই কোশ্চেন করছে শুধুমাত্র মাইক্রোটিক অ্যান্ড সিসিএনএ থেকে, আর ফার্স্টে মাইক্রোটিক থেকে আমাকে 80% কোশ্চেন করছে আর 20% কোশ্চেন করছে হচ্ছে সিসিএনএ থেকে। আর তাহলে দেখেন পার্সেন্টেজটা কিন্তু আমরা এখানে জেনে নিলাম ওর কাছ থেকে যে ওকে কত পার্সেন্ট করেছে, কারণ সেই ইন্টারভিউর আমাদের অভিজ্ঞতাটা কিন্তু এখানে শেয়ার করছে, শুধু যে আমার জব প্লেসমেন্টের হিস্ট্রি মানে ওর পুরো গল্পটাই আমরা শুনতেছি। তারপর দেখো তুমি অনেক স্টুডেন্টরা ঘাবড়ায় যা, ভয় পায় বা নার্ভাস হয়ে যায়, মানে তোমার ক্ষেত্রে কি তুমি কি নার্ভাসনেসটা কতটুকু ছিল? আমার ক্ষেত্রে আমি ফার্স্টে যখন ইন্টারভিউতে যাই, ফার্স্ট ইন্টারভিউতে একটু নার্ভাসনেস কাজ করে, বাট আমি তো কনফিডেন্ট ছিলাম। আর কনফিডেন্ট লেভেল থেকে আমি ফার্স্টের পরে সেকেন্ড ইন্টারভিউতে ইনশাআল্লাহ আমি জব প্লেসমেন্ট পেয়ে গেছি। তবে আমার কনফিডেন্ট লেভেলটা আমি বুঝতে পারি, কারণ আপনি যদি মাইক্রোটিক এবং সিসকো দুটো যদি করেন, আপনার কনফিডেন্ট লেভেলটা 100% হয়ে যাবে। তো আপনি নিজের স্থানটা নিজে বুঝতে পারবেন। আপনার জব করার জন্য কারো কাছে যেতে হবে না, আপনি যেখানেই অ্যাপ্লাই করবেন, যখন তারা দেখবে যে আপনি 3-in-1 করছেন, তখন আপনাকেই ডাকবে।
আর আমি ইন্টারভিউ প্যানেলে দেখছি যে অনেকে আমার সাথে অনেকে আসছে যারা কোয়ালিফাইড না, কেউ আসছে মার্কেটিং প্লেস থেকে, কেউ কম্পিউটারে হার্ডওয়্যার জানে, কেউ ডাটা এন্ট্রি করতে জানে, সে এসে অ্যাপ্লাই করছে। কিন্তু আমি একটা ইন্টারভিউ করি হার্ডওয়্যার মানে এখানে যারা আমাদের কমার্শিয়াল প্লাস করে, যে আমি কমার্শিয়াল প্লাস করে আইএসপি তে জব পাওয়াটা কি অপশনাল একটা ব্যাপার, এটা পুরোটা কিন্তু একটা অপশন। এটা আসলে ক্যারিয়ার হিসেবে আপনি যদি নেন বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে আপনি টিকতে পারবেন না, পারবেন না? ওইটা আসলে ক্যারিয়ারের ভিতরে কোনো যায় না, কারণ কমার্শিয়াল যে ব্যাপারটা সেটা হচ্ছে টোটালি হচ্ছে অপশনাল একটা ব্যাপার। কারণ একটা কম্পিউটার স্টুডেন্টের একটা ছেলে কিন্তু অবশ্যই জানে যে কম্পিউটার আসলে জিনিসটা কী, সে কিন্তু ওইটা না জেনে কিন্তু আসলে এই পর্যন্ত আসতে পারে না। সো সেই ক্ষেত্রে হার্ডওয়্যারের ওই বিষয়টা খুব একটা প্রয়োজন নেই, ওটা হচ্ছে একটা অপশনাল ব্যাপার। আপনার মেইন পয়েন্ট হচ্ছে মাইক্রোটিক এবং সিসিএম। দেখেন ও একজন বিগিনার, ও একজন ডিপ্লোমাদারি হোল্ডার রাইট নাও। সে কিছুদিন আগে সে মাত্র সদ্য বের হয়েছে, এখনো তার রেজাল্টই পাবলিশ হয় না। সো দেখেন আপনি সঠিক পথে সঠিক ওয়েতে হাঁটলে কিন্তু আপনি বেশি দিন ঘুরতে হচ্ছে না। আমি এখানে স্যার একটা কথা বলতে চাই, আমি শেষ করছি, আমার কোর্সটা শেষ করা 1 মাসও হয় নাই, সম্ভবত 25 ডেজ। বাট এর ভিতরে আমি বাড়িতে থেকে আসলাম আরও প্রায় 10 থেকে 12 দিন। তো আমি এর ভিতরে অ্যাপ্লাই করলে হয়তো আমাকে অনেক জায়গা থেকে ডাক আসতো, আমাকে ডাকতো, বাট আমি চাচ্ছিলাম না যে একটু ফ্রি হয়ে আসি। কিন্তু দেখেন আমি ঢাকায় আসছি, আমার আসা কিন্তু 4-5 দিনও হয় নাই, বাট এর ভিতরে আমি 2 জায়গায় 3 জায়গায় সিভি ড্রপ করছি, আমি এই জায়গায় ডাক পেয়ে গেছি এবং সেই জায়গায় ইন্টারভিউ দিয়ে ইনশাল্লাহ আমার জবটাও হয়ে গেল আপনাদের দোয়ায়। সো এই যে ওর কনফিডেন্ট লেভেলটা কত দূর, মানে যে কতটুক সেটা আমরা আসলে ওর কথা শুনে বুঝতে পারছি যে একটা স্টুডেন্ট শুধু মানে ট্রেনিংটাই তার জন্য না, মানে তার কনফিডেন্ট লেভেলটা আলা থেকে শুরু করে তার পুরো ট্রেনিং সেশনটাকে কাভার করা থেকে শুরু করে তাকে কনফিডেন্টটা গ্রো করা পর্যন্ত আমাদের মানে ট্রেনিং সেশনে রেডি করা হয়। আর প্রতিটা ক্লাসে আমরা ওদেরকে অনেক বেশি মানে এক্সপার্টিস করার জন্য, অনেক বেশি মোটিভেশন করার জন্য আমরা ক্লাসের পাশাপাশি তাদেরকে কী করি, আমরা অবশ্যই তাদেরকে একটা মোটিভেশন করি যে একটা স্টুডেন্ট শুধু ক্লাসটাই না, শুধু ট্রেনিংটাই না, ট্রেনিং করে কিচ্ছু করতে পারবেন না যদি কিনা আপনি সঠিক ওয়েটা না জানেন, সঠিকভাবে সিভি ড্রপটা না করতে পারেন। দেখেন যে ঢাকা হোক বা কালকে আমরা ফেনীর করেছি, যে ফেনীর একটা ছেলে এসে ঢাকাতে তা কাউকে চিনি না, সে ঢাকাতে আসে থেকে সেও তো সবাইকে চিনতো তাও না, তার সঠিক একটা গাইডলাইন বা সঠিক একটা পথ যদি না জানে মাসকে মাস আমাদের কিন্তু বসে থাকতে হয়। সে বলছে তার 20 ডেজের মধ্যে, দেখেন মানে ট্রেনিং শেষ হচ্ছে 20 ডেজের মধ্যে তার চাকরিটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এভাবে আমাদের প্রতিটি স্টুডেন্টের 20 ডেজ হয়তো হয়, একটু বেশি সময় লাগে, বেশি সময় লাগাতে আমার কথা না, ইনশাল্লাহ আমরা 1 মাসের মধ্যে ইনশাল্লাহ বা 2 মাসের মধ্যে চাকরির ক্ষেত্রটা হয়ে যায়। আমি একটা কথা বলবো স্যার, যে যদি এই কোর্সটা আপনি যদি প্রপারলি 100% আপনার মেমোরিজ দিয়ে আপনি যদি করতে পারেন, কমপ্লিট করতে পারেন, তাহলে আপনার জন্য জব আসলে কোনো ব্যাপার না, করা লাগবে মানে আপনাকে জব আপনাকে খুঁজে নেবে, ব্যাপারটা এরকম। কারণ আমি জানতাম যে আমি যখন আমার সিভি একটা মেইন পয়েন্ট স্যার, সিভিটা হচ্ছে একটা ইন্টারভিউ প্যানেলে একটা সিভিটা ভালোভাবে শো করাটা, এটা হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার। কারণ আমি যখন আজকে ইন্টারভিউ দিলাম, আমি যখন ইন্টারভিউ দিয়েছি তখন দেখেছি যে আমাদের স্যার যে আমার সিভিটাকে কতবার উল্টায় পাল্টায়া A to Z দেখছে এবং প্রতিটা টপিক থেকে আমাকে কোশ্চেন করছে। সো আপনি যখন একটা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিংয়ে সিভিটা হচ্ছে টোটালি আলাদা একটা ডিফারেন্ট একটা ব্যাপার, যা দেখলে আপনি না দেখলে বুঝতে পারবেন না। সো ওই সিভিটা আপনাকে সেভাবে ট্রেড করে নিতে হবে। আর সিভিটা কিন্তু আমরা রাইটিং টোটালি কিন্তু আমাদের ডিপ্লোমা মানে আমাদের টেকনিক্যাল ইন্ডাস্ট্রির সিভিটা কিন্তু সবার চেয়ে আলাদা, আমাদের সাথে কিন্তু গতানুগতিক সবার সিভিটা মিলবে না। কারণ আমরা সিভিটা এমনভাবে আমাদের স্টুডেন্টের জন্য তৈরি করি, অন্তত আমাদের সিভি কোথাও যদি একবার পোর্টালে পরে আমাদের স্টুডেন্টকে অন্তত একবার হলো ডেকে এনে কথা বলার জন্য হলো কী করবে, ডাকবে। কারণ আমরা ওইভাবে সিভিটা রাইটিং করাটা শিখাই দিই বা আমরা সিভিটা ওইভাবে রেডি করি। প্রতিটি স্টুডেন্টকে আমরা ইন্ডিভিজুয়ালি সিভিগুলো দেখি, আমি জাস্টিফিকেশন করি, কোনো প্রবলেম থাকলে আমি কালকে আমাকে সিভিটা যে স্যার আমার সিভিটা আর একটু দেখেন, আমি দেখলাম যে হ্যাঁ একটু ভুল আছে, আমি সাথে সাথে সেটা সংশোধন স্যার এই এতটুকু আমি জানি, তখন দেখেন আমি ওর সাথে মানে রেডি করে আবার জিনিসটা রিনিউ করলাম যেন ওর ভুলটা আরও যেন ভালোভাবে হয়। সো এক জায়গায় শেষ না, ওখান থেকে আমি আরও শুরু করে আমি আরও ভালো জায়গায় যেতে হবে। সো সিভি রাইটিং করাটা একটা বড় জায়গায়, সিভি লেখা থেকে শুরু করে ইন্টারভিউ প্যানেলে কথা বলা থেকে শুরু করে আপনার নিজের সম্বন্ধে বলা থেকে শুরু করে এক্সপ্রেশন থেকে শুরু করে A to Z আমরা ক্লাসে এটা রেডি করে দিই। কি আমরা অবশ্যই তো রেডি করে দিই, তাই না? আর আমাদের কোর্সটা আসলে কেমন, যে এটা কি বেশি আসলে অনেক কঠিন, তোমার কাছে কেমন মনে হয়েছে? না, এটা খুব
কঠিন একটা কোর্স না, যদি আপনি বুঝতে পারেন, বুঝলে একদমই সহজ। আপনি জাস্ট কম্পিউটার সম্পর্কে যদি আপনার বেসিক ধারণাটা থাকে, তাহলে আপনি ইংলিশে যদি মোটামুটি আপনার নলেজ থাকে, তাহলে আপনি ট্রেনিংটা অনায়াসে সুন্দরভাবে শেষ করতে পারবেন। মানে তেমন মাথায় তো কোনো আমাদের কোনো পেইন থাকে না যে আমাদের প্রশ্ন হচ্ছে স্যার অনেক বেশি কষ্ট হবে কিনা। কঠিন ব্যাপার হচ্ছে যে আপনি জাস্ট যদি আইপি অ্যাড্রেসিংটা ভালোভাবে শিখতে পারেন নেটওয়ার্কিং এর ক্ষেত্রে, তাহলে আপনারা কোনো জায়গায় আপনি বাধা পড়বেন না। এটা হচ্ছে মেইন কথা। আর আমাদের আইপি অ্যাড্রেসিংটা তো আসলে কেমন? আইপি অ্যাড্রেসিংটা স্যার আমাদের তো হাতের মাধ্যমে শিখিয়ে দিয়েছে যে আপনি চাইলে এক হাতের মধ্যেই আপনার আইপি অ্যাড্রেসিং টোটাল করতে পারবেন, যেটা কোনো প্রকার 01 ছাড়া। হ্যাঁ, 01 ছাড়া। আমাকে আইপি অ্যাড্রেস থেকে কোশ্চেন করছিল, তো আমি সবগুলো ঠিকঠাক উত্তর দিছি। আমি কোনো জায়গায় বাধাগ্রস্ত মানে যারা আইপি অ্যাড্রেসিং শেখায় সবাই কিন্তু গতানুগতিক বাইনারি ডেসিমাল 01 দিয়ে শেখায়। আমরা আমাদের স্টুডেন্টকে 01 বাইনারি এগুলোর মধ্যে নাই ভাই, কারণ আমরা চাই কেউ এক্সপার্ট হবে। আমার কাছে আসছে এক্সপার্ট হওয়ার জন্য। এখানে থিওরিটিক্যাল কোনো কিছু আমরা অ্যালাউ করি না যে 3টা ক্লাস চলে যাবে আমি আইপি অ্যাড্রেসিং, সাবনেটিং, ভিএলএসএম শেখাতে, সিআইডিএ শেখাতে, তাহলে এই স্টুডেন্টের আর স্পিড উঠবে না। সো আমাদের প্রথম দিন থেকে আমরা চাই স্পিড উঠতে বাধ্য। আপনি যদি একবার বোকা হয়ে থাকেন, বলদ নিজেকে মনে করেন, নিজেকে অনেক ছোট মনে করেন, কোনো সমস্যা নেই, এটা আপনার ইন্ডি। কিন্তু আমার ক্লাসে ঢুকার পরে এই ধারণা কি হয়ে যেতে হবে, টোটালি চেঞ্জ। কারণ আপনি নিজেকে যতই বোকা ভাববেন, আমরা প্রথম দিন থেকে আইপি অ্যাড্রেসটা এমন সুন্দরভাবে আমরা একদিনেই শেখাই। এখন কেউ বলতে পারছে একদিনে কিভাবে সম্ভব, সেটা আমাদের ক্লাসে না আসলে কি বুঝতে পারবেন? না, এটা কি সম্ভব না, সেটা অবশ্যই সম্ভব। বাইরে থেকে কেউ বলতে পারবেন না যে একদিনে আমরা চ্যালেঞ্জ করবো, একদিনে 2 ঘন্টায় আপনাকে পুরো A to Z আমরা আইপি অ্যাড্রেসিং শেখাতে আমরা ইনশাল্লাহ খুব ভালোভাবে পারবো, যেটা আমাদের স্টুডেন্টের সাথে আপনার কথা না বললে সেটা পসিবল না। অনেকে বলতে পারে স্যার আপনারা কি এটা শো অফ করতেছেন কিনা বা মিথ্যা কথা বলতেছেন কিনা। আসলে এটা আপনি বলতে পারেন আপনার ইন থেকে, বাট আমাদের স্টুডেন্ট না হলে আপনি কখনো বলতে পারেন যে একদিনে আসলেই সম্ভব। সো আপনি ওই জায়গাটা যখন সম্ভব হবে, আপনি কিন্তু পরে কনফিগারেশনগুলো কোনো সম্ভব প্রবলেম হয় না। হয়েছে কি তোমাদের? না, আমাদের কোনো প্রবলেম হয় নাই। আমরা স্যারের কাছ থেকে সঠিকভাবে, সুন্দরভাবে, একদম সাবলীলভাবে আমাদের স্যার শিখাইছে, সহজভাবে শিখাইছে। আমরা সেভাবেই বুঝে শিখে এখন আমরা জব প্লেসমেন্টের জন্য 100% রেডি হয়ে গেছি। এখন মানে তুমি তো ঢাকার স্টুডেন্ট, তুমি অন্য মানে ট্রেনিং সেন্টারগুলোতে না গিয়ে টেকনোলজি পল্লীতে কেন আসলা? এটা তো একটা প্রশ্ন থাকতে পারে। এখানে আসলে কেমন প্রশ্নটা যদি করেন স্যার, তাহলে প্রথমে বলবো স্যার আপনার জন্য আসছি, কারণ আমি আমার এক ফ্রেন্ডের মাধ্যমে স্যারের সাথে ইন্ট্রোডিউস হই। ওই ট্রেনিং সেন্টার নাম বলা যাবে না যে কোন ট্রেনিং সেন্টারে না, এখানে কোনো ট্রেনিং সেন্টারের কথা উল্লেখ করছি না, আমি বলছি যে আমার ফ্রেন্ডের কাছ থেকে। কারণ অনেকে মন ভাবতে পারে যে আমরা অন্য কোনো ট্রেনিং সেন্টার, আমার কোনো ট্রেনিং সেন্টারের নামে সমালোচনা বা কোনো কিছু বলবো, জাস্ট ওর গল্পটা বলবে তারপরে। হ্যাঁ, তো আমার এক ফ্রেন্ডের থেকে স্যারের সাথে ইন্ট্রোডিউস হই। তো তারপরে যা বুঝতে পারি যে স্যারের কাছে যদি আমি ট্রেনিংটা করি, তাহলে হয়তো আমি নেটওয়ার্কিংয়ের A to Z ভালোভাবে শিখতে পারবো। ঠিক তাই হয়েছে। আমি এই টেকনিক্যাল পল্লীতে এসে আমি আমার যা আমার শিক্ষার প্রয়োজন ছিল নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে, আমি 100% স্যার আমাদের শেখানোর চেষ্টা করেছে, আমিও শিখেছি এবং সুন্দরভাবে সেটা শেষ করেছি। আলহামদুলিল্লাহ, আমরা টেকনোলজি পল্লী সবসময় চেষ্টা করি যে আমরা 10 জন 20 জন স্টুডেন্ট হতে হবে, না হলে আমরা ব্যাচ শুরু করবো না। আমি এর আগে অনেকবার বলেছি যে একটা স্টুডেন্ট কোয়ালিটি যদি ঠিক থাকে, ও যদি কিছু শিখতে পারে, ওকে কোম্পানি ডেকে নিবে, ওর যোগ্যতায় ওকে নিবে। আমি কোথাও ওকে মানে একবার হাতের পায়ে ধরে দিতে হবে না, কারণ আমাদের স্টুডেন্টদেরকে আমরা ওইভাবে রেডি করি যে ওদেরকে যেন নেয়, বা ওদেরকে বিগিনার হিসেবে একটা জায়গা যেটা তৈরি করে দেওয়ার দরকার, যতটুকু শেখানোর দরকার ততটুকু কিন্তু আমরা শিখিয়ে পড়িয়ে লিখিয়ে, এবং কি ম্যানারিজম একটা বড় জায়গা। অনেকে মনে করে যে স্যার স্টুডেন্ট হয়েছে ম্যানারিজম জানে না, আমাদের একটা টুইট করতে জানে না, এই জিনিসটা আমাদের স্টুডেন্টের মধ্যে নেয়। আমি সবাইকে বলি আমাদের স্টুডেন্টের ড্রেস আপ থেকে শুরু করে ওদের ম্যানারিজম, ওদের কথা বলার স্টাইল, ওদের আই কন্ট্যাক্টিং, ওদের ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, কীভাবে একটা প্রথম অবস্থাতে গিয়ে অনেকে ক্লায়েন্টকে মানে ম্যানেজ করতে পারে না, ভয় পায়, সেটাও কিন্তু আমরা আমাদের ক্লাস থেকে রেডি করে দিই, বা টেকনিকগুলো আমি শিখিয়ে দিই যে একটা ক্লায়েন্ট যখন আপনাকে ফোন দিবে, আপনি কীভাবে কথা বলবেন, তার মেজাজ গরম থাকতেই পারে, ওই থাকা অবস্থাতে আপনাকে খুব সুইট করে, খুব সুন্দর করে তাকে ম্যানেজ করতে হবে। যেটা কালকে একটা প্রশ্নেই করছে যে একটা আপনার ক্লায়েন্ট যখন আপনাকে ফোন দিবে, সেক্ষেত্রে আপনি কী বলবেন, ও কিন্তু এই প্রশ্নটা কিন্তু বলতে গেলে খুব সুন্দরভাবে বলেছে। দেখছেন, যে কথাগুলো আমি গল্প আকারে বলি সেগুলো কিন্তু ইন্টারভিউ প্যানেলে প্রশ্ন আকারে থাকে। সো যেহেতু আমি ইন্ডাস্ট্রিয়ালে আই হোপ সো আমার খুব সৌভাগ্য হয়েছে অনেকগুলো বড় বড় ন্যাশনাল কাজ করার, সেন্ট্রাল জোনালে কাজ করার, গ্রুপ অফ কোম্পানিতে কাজ করেছি, পেয়েছে আলহামদুলিল্লাহ কাজ করেছি। সো
মোটামুটি আমার এই স্বল্প জ্ঞানের পরিধি থেকে আমার এই 8 বছর জীবনে অনেকগুলো জায়গাতে ঘুরে এসেছি এবং বাংলাদেশের টপ অনেকগুলো ট্রেনিং সেন্টারে কাজ করেছি। সো সবগুলো মিলে যেহেতু আমি টেকনোলজি পল্লীর এখন আপনার সিইও হিসেবে কর্মরত আছি, আমি সবসময় চেষ্টা করি যে আমি একজন সিইও না, আমি এই কোম্পানি এত হায়ারলি মানে একটা পজিশনের জায়গা নেয়, আমি একজন ওদের ভাই বা একটা স্টুডেন্টের ভাইয়ের মতো বলি যে তোমরা আমাকে ট্রিট করবা। যে স্যার বললে হয়তো করে দূরত্ব হয়ে যায়, বা আমি কিন্তু সবসময় ওদের সাথে ফ্রেন্ডলি মজা মাস্তি একবারে সব কিছু খোলাসা করে আমরা ক্লাসের মধ্যে মজা করি, যে একটা স্টুডেন্ট ওই জায়গাটা যখন ক্লিয়ার হয়ে যাবে তখন আর তার আসলে আর মানে বাধা থাকে না যে স্যারের সাথে ভয়ে কোনো প্রশ্ন করতে পারবো না বা করলে আমরা মাইন্ড করবে কিনা। আমরা একবারে টোটালি মানে টু বি অনেস্ট মানে আমাদের আসলে ক্লাসগুলো কেমন হয়, আমরা কি অনেক পেইন বা অনেক কি মানে প্যারা থাকে ক্লাসগুলো? আমি সত্যি কথা বলতে কি স্যার আমাদের যেভাবে শিখাইছে খুবই ফ্রেন্ডলি আমাদের শিখাইছে, স্যার আমাদের ভালোভাবে গাইড করছে, মানে আমাদের কোনো পেইন দেয় নাই, আমাদের কোনো চাপ দেয় নাই। বাট আমাদের যে টপিকগুলো প্রতিটা ক্লাসে স্যার শিখাইছে এবং তার নেক্সট ক্লাসে আমরা যে স্লাইডগুলো থেকে আমাদের হোমওয়ার্ক ছিল আমরা সেগুলো করতাম। তো এইগুলোই আমাদের হচ্ছে মানে কোনো মেন্টালি প্রেশারই স্যার কখনো ক্রিয়েট করে নাই। যত সহজভাবে শেখা যায় তত সহজভাবেই আমাদের স্যার শেখানোর চেষ্টা করেছে। সো আমরা এটাই বলি যে ও যেভাবে বলছে ওইটাই, যে আমরা যতটা সহজভাবে শেখানোর চেষ্টা করি, যে প্রতিটা আমরা একে একে কিন্তু আলহামদুলিল্লাহ মানে সফলতার মানুষগুলোকে নিয়ে এসেছি, আমরা আবারও আমরা সফলতার মানুষগুলো একে একে নিয়ে আসবো, যে আমরা ওদের স্টুডেন্টের কাছ থেকে শুনবো যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আমাদের বাংলাদেশের যত তাড়াতাড়ি আমরা এক্সপার্টদেরকে তৈরি করতে পারবো, ওরাই বাংলাদেশ থেকে একসময় এক্সপার্ট করে দেবে, তখন আমাদের বাংলাদেশটা মানে কেউ বলবে না যে বাংলাদেশে ভালো ইঞ্জিনিয়ার নেই, যে কাজ পারে না, ছেলেমেয়েদেরকে কী নিব। এই কথাটা আমাদের যারা আইএসপি কোম্পানির মালিকরা আছেন, আমাদের সম্মানিত মালিকরা, চেয়ারম্যান স্যাররা আছেন বা এমডি স্যাররা আছেন, তাদের একটা প্রশ্ন থাকে যে ও তো ভালো করে তো একটা ছেলে কথাই বলতে পারে না, তাকে আমি কী নিব। সো কথা বলাটা কিন্তু একটা বড় ব্যাপার একটা ইন্টারভিউ প্যানেলে, যে কীভাবে গিয়ে কথাটা বলবো আমরা। সো কথা বলাটা পর্যন্ত শেখায়। আপনারা মনে করেন যে স্যার আপনি কথা বলাও শেখেন, কিন্তু হ্যাঁ, কারণ একটা ছেলের আঞ্চলিকতার টান থাকতেই পারে। আমরা চেষ্টা করি ওই আঞ্চলিকতার টান থাকলে আমরা অন্যকে বকা দিই না, তোমাকে সুন্দর করে শিখতে হবে, আজকে বাদে কালকে যখন মানে কোর্স শেষ করবে তখন কিন্তু তুমি একটা কর্পোরেট হাউসে যাবো, তখন তুমি আঞ্চলিকতা, তখন সে এই আঞ্চলিকতা টান দিতে পারবে না, তখন সে ভয়ে 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 স্যারকে তো আমি সামনে সুন্দরভাবে কথা বলতে হবে, তখন লজ্জা থাকে না, আস্তে 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 সেটা রেডি হয়ে যায়। তারপর আরেকটা ব্যাপার থাকে যে স্যার একটা ছেলেকে আমি নিবই তো সিসকো কনসেপ্টেই জানে না, মানে এ টু জেড জানে না, সবাই গতানুগতিক থিওরি পড়াইতে থাকে, খাতা কলমে লিখতেই থাকে। তোমার কাছে আমার একটা প্রশ্ন, তুমি কত পেজ লিখেছো আমাদের আপনার মানে পুরো কোর্সে তোমার কত পেজ লেখা হয়েছে? আমি সিসকোর জন্য একটা পেজও লেখি নাই। আমাদের স্যার স্লাইড দেখে আমাদের প্রজেক্টরের মাধ্যমে যা শিখাইছে এবং আমরা সরাসরি কম্পিউটারে যেটা করছি ওইটাই আমাদের ওখান থেকে আমাদের হচ্ছে কি খাতা তোমার লাগছে লেখার জন্য? আমার একটা পেজও লেখার জন্য কখনো খরচ মানে এটা একটা স্টুডেন্টের বড় একটা মানে প্রবলেম থাকে, স্যার টিচার তো খালি দিস্তা খাতা লিখতে লিখতে আমার মানে খাতায় শেষ, আমি শিখবো কখন আর প্র্যাকটিস করবো কখন। সো আমার অনুরোধ থাকবে আপনারা যারা টিচাররা আছেন, যারা টেকনিক্যাল ইনস্ট্রাক্টররা আছেন, আপনারা বড় করে স্লাইড বানাবেন না। একটি স্টুডেন্টকে যদি আপনি 20টা স্লাইড দেখান, একদিনে 4 ঘন্টা শেষ করে ফেলবেন, 3 ঘন্টা শেষ করে ফেলবেন, এই স্টুডেন্ট আসলে ওভাবে পারবে না। তাদেরকে অন্তত আপনার এমন যতটুকু দিতে হবে অতটুকু স্লাইডের ভিতরে সীমাবদ্ধতা রেখে ওদেরকে শেখাতে হবে, যেন স্লাইডের সাথে কাজের মিল থাকে, প্রতিটা ওয়ার্ড প্রতিটা টপিক যেন ওরা মিল পায়। তাহলে হবে কি ওদের কাজের ক্ষেত্রটা ওরা শেখাটা হবে পারফেক্টলি। আমরা কি করি অনেকে 100টা একটা স্লাইড বানায় ফেলি, 60টা একটা স্লাইড বানায় ফেলি, 4 দিনেই একবারে শেষ করে ফেলবো, 1 সপ্তাহে শেষ করে ফেলবে। এই কাজটা আসলে করা উচিত না, কারণ তারও ধারণ ক্ষমতার একটা ব্যাপার আছে, তার মেন্টালিটি বুঝার একটা বড় ব্যাপার আছে। এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে অ্যাজ এ টিচার বা ইনস্ট্রাক্টর আছেন। কারণ আমি জানি সবাই ভালো ইনস্ট্রাক্টর, সবাই ভালো টিচার, এক একজনের পড়ানোর স্টাইলটা আলাদা, এক একজনের ট্রিট করার স্টাইলটা আলাদা, সবাই ভালো। জাস্ট টেকনিকগুলো যদি আমরা একটু চেঞ্জ করি তাহলে আমাদের স্টুডেন্টরা ঝরে পড়বে না। বা যারা আমাদের বলা হয় যে প্রতিটা মানে ইয়ারলি পর আমাদের দেখা যাচ্ছে বছরে 6 লাখ আপনার গ্র্যাজুয়েশন বের হচ্ছে, অথচ কর্মক্ষেত্রটা নাই। এটা আসলে ভুল কথা। আমাদের কর্মক্ষেত্র অনেক, আমাদের নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি বলেন, আইটি ইন্ডাস্ট্রি বলেন, বা আমাদের টেকনিক্যাল ইন্ডাস্ট্রিতে কিন্তু আমরা যোগ্য লোক পায় না। না পারে সে কথা বলতে, না পারে একটা সিভি রাইটিং করতে, গতানুগতিক সিভি মানুষ থেকে দেখে দেখে করে, এতে আসলে আপনাকে ডাকবে না।
সো যেখানে আপনি সুন্দরভাবে সিভি রাইটিং থেকে শুরু করে আপনার টেকনিক্যাল টার্মগুলো বা কি পয়েন্টগুলো যদি ভালোভাবে পারেন, বা ইন্টারভিউতে কী কী প্রশ্ন করতে পারেন, যেহেতু আমি নিজেও একজন ইন্টারভিউ বোর্ডের আমি সদস্য ছিলাম, বোর্ড মেম্বার ছিলাম, সো আমি জানি আমরা কী ধরনের প্রশ্ন করতে পারি বা একটা ইন্টারভিউ প্যানেলে কী ধরনের প্রশ্ন করে থাকে। সেজন্য আমরা ওদেরকে A to Z ইন্টারভিউটাকে মানে মেন্টালি ফেস করার জন্য ভয় যেন না পায় পুরো প্রশ্নগুলো আমরা আলোচনা করি এবং আমি বলে দিই যে এই ধরনের প্রশ্নগুলো তোমাকে করতে পারে, আসতে পারে। তখন আর আমাদের স্টুডেন্টদের প্রবলেমটা ইনশাল্লাহ হয় না। আর ভয় তো সেটা আলহামদুলিল্লাহ ক্লাস থেকেই শেষ, ওটা ইন্টারভিউ বলে কখনোই ভয় পায় না। সো আপনি হইতে পারেন গ্রামের, হইতে পারেন বাংলাদেশের লাস্ট প্রান্তের, এটা কখনোই ভেরি করে না, করে না, কারণ আপনার শেখাটাই ক্লাসের মধ্যে পারফেক্টলি যদি হয়ে যায় ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি ঢাকার স্টুডেন্ট হোক, গ্রামের স্টুডেন্টের হোক, একবার অজপাড়া গের স্টুডেন্ট হোক, আমাদের ক্লাসে ঢোকার পর আপনি বুঝতে পারবেন, আপনি কখনো নিজেকে ফিল করতে পারবেন না আপনি একটা অজপাড়া গের স্টুডেন্ট, কারণ আপনাকে শিখতে বাধ্য। আপনি যখন শিখে ফেলবেন, যখন নিজেকে গ্রো আপ করবেন, ঠিক 4 থেকে 5টা ক্লাসের পরে আপনি নিজের মধ্যে একটা ফুরফুরা ভাব পাবেন যে আমি এখন আর ওই ভয়টা নেই, আমি পারবো না, স্পিড চলে আসে, স্পিডটা চলে আসবে। সো সবাই অনেকে মনে করে স্যার 10টা ক্লাস যাওয়ার পরে অনেকের প্রশ্ন থাকে যে আমরা স্যার পারি নেই, ওখান থেকে অন্য ট্রেনিং সেন্টার, সেটা আপনাদের ব্যাপার বা ওই ট্রেনিং সেন্টারের প্রোটোকল বা ওই ট্রেনিংয়ের নিয়ম। যেটা আমি বলতে পারি, আমরা কথা দিতে পারি, আপনি আমাদের এখানে 3টে ক্লাস করার পরে আপনি বুঝতে পারবেন যে আপনার স্পিড উঠে কিনা। যদি না উঠে আপনাকে ডিরেক্ট পুরো ইস্যুসটা আমরা পেমেন্টটা ফেরত দেবো। যেটা আমাদের স্টুডেন্টদেরকে বলি যে তোমরা যদি মনে করো যে না, আমি বলি যে তোমরা করে দেখো যে স্পিড উঠে কিনা, যদি পারফেক্টলি স্পিড উঠে যায় আপনি কিন্তু আর পিছনের দিকে ফিরে তাকাবেন না। এই যে শুরু হয়েছে ইনশাল্লাহ একটা না শেষ, তারপরে আপনাকে ডিরেক্টলি আপনার কোর্স শেষ করার পরে একটা জব প্লেসমেন্টে চলে যাবে। এখন আমাদের পলিটেকনিক বলো বা বিএসসি ইঞ্জিনিয়ার বলো, নন বিএসসি ইঞ্জিনিয়ার বলো, তাদের একটা উদ্দেশ্য থাকে যে স্যার আমাদের জবটা তো হলো, কিন্তু কী কী যে থাকতে হবে ওখানে, আমাকে ডে বাই ডে আমার যে ওখানে মানে সাস্টেনেবল করতে হবে, সেক্ষেত্রে আমাকে কী করতে হবে। এই প্রশ্নটা হচ্ছে আপনি যখন একটা জায়গায় ঢুকে যাবেন তখন কিন্তু আপনাকে ওদের প্রোটোকল, ওরা আপনাকে আস্তে আস্তে উপর দিকে নিয়ে যাবে। আপনি আজকে নেটওয়ার্ক সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে সে আজকে জয়েন করেছে টিলিং কমিউনিকেশনসে, সে আস্তে আস্তে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, সিস্টেম সাপোর্ট ইঞ্জিনিয়ার, তারপরে অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, তারপরে সে আস্তে আস্তে সিস্টেম অ্যাডমিন হওয়ার মতো জায়গাটা কিন্তু ওখান থেকে রেডি হয়ে যায়। এটা নিয়ে তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমরা ট্রেনাররা তো আছি ইনশাল্লাহ, যতটুকু সম্ভব আমরা তো হেল্প করবো, এটা নিয়ে তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। একবার যদি হয়ে যায় ইনশাল্লাহ আপনি রেডি। সো তোমাদের আসমানুল্লাহ পলিটেকনিক তো স্টুডেন্টরা তো অনেক পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ট্রেনিং করে, তোমার কি বলা থাকবে যে ওরা আসলে এই যে ভুলগুলা করে, যে সিসিএনএ করে, এটা করে কি আসলে মানে কেরিয়ারে কতটুকু যেতে পারবে? আমি একটা কথা বলবো, যারা ডিপ্লোমার লাস্ট পর্যায়ে চলে আসে, এই সেমিস্টারে আসে, যখন যারা ইন্টার্নশিপটা যেটা পড়ে, অনেকে আছে যে শুধুমাত্র বেসিক 3 মাসের যে কোর্সটা জাস্ট হচ্ছে অ্যাটাচমেন্টটা করে। আমি করবো এটা টোটালি ভুল। আপনি যদি একটু টাকা বেশি খরচ হয়, আপনি হচ্ছে 3 in 1 মানে 6 মাসের কর্পোরেট প্রফেশনাল যে কোর্সটা, সেই কোর্সটা কমপ্লিট করেন। কমপ্লিট করলে আপনি বুঝতে পারবেন যে আপনার নিজে আপনি জব করার কতটা অ্যাবিলিটি তৈরি করতে পেরেছি। তো এই জন্য বলবো যে কোনো ইনস্টিটিউট থেকেই যারা ডিপ্লোমা করেন, অ্যাটাচমেন্টের জন্য 3 মাসের কোর্সটা করবেন না। যদি করেন প্রফেশনালি, আপনি 6 মাস সময় দিয়ে এই 3 in 1 সিসকো মাইক্রোটিকটা কমপ্লিট করেন, তাহলে আপনি একটা সুন্দরভাবে একটা জবে যাওয়ার জন্য রেডি হয়ে যাবেন। মানে দেখেন, আমার অনেক ফ্রেন্ড এখনও আছে যারা অ্যাটাচমেন্ট করে তারা বসে আছে, মানে সবাই বসে আছে। তো আজকে দেখেন আমি প্রফেশনাল যেটা করছি, করার পর আমার যে কনফিডেন্স লেভেলটা গ্রো হয়েছে, সেখান থেকে আজকে আমি একটা জব প্লেসমেন্টে ঢুকতে পারছি। তো আমি যদি অ্যাটাচমেন্টটা শুধু করতাম তাহলে হয়তো আমি সেই এটা পাইতাম না। তো সেক্ষেত্রে আমি বলবো যে এই প্রফেশনাল এই কোর্সটাই অনেক বড় একটা অ্যাডভান্টেজ সবার জন্য। এটা সবাই করবেন, আপনার ক্যারিয়ারটা আপনি নিজে করে নিতে পারবেন। কারণ ওর যে কথাটা থেকে আমি ধরে বলি যে ওরা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করতে এসেছিল আমার কাছে, আমি কিন্তু বললাম কি না, তোমরা যদি প্রফেশনাল কোর্সটা করো অন্তত হয়তো 7-8 হাজার টাকা বেশি যাবে, কিন্তু এই 7-8 হাজার টাকা বড় ভুলটার কারণে কিন্তু আমরা একটা পর্যায়ে কিন্তু অনেক বড় প্রবলেমে পড়ি, যেটা আমরা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে এসে শুধু সিসিএনএ করি। সো আপনি ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে এসে কিন্তু এই 3 in 1 করতে পারেন, কোনো সমস্যা না। বা আপনি ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে আগে এসেও কিন্তু এটা করতে পারেন, করেই কিন্তু আপনি ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে শুধু প্র্যাকটিস করবেন। সেক্ষেত্রে আমরা আপনাদের জাস্টিফিকেশন ও ইন্ডাস্ট্রিয়াল জায়গাটা আমরা সকল ফর্মালিটিসগুলো আপনাকে রেডি করে দিতে পারবো, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। সো যারাই করবেন অন্তত প্রফেশনাল কর্পোরেট কোর্স করবেন। অ্যাটাচমেন্টের ক্ষেত্রে সবাই সেটা শর্টকাট খুঁজে, শর্টকাট খুঁজে হয় কি, মানে ওই সময়টাতে আসলে কোনো একটা মানুষ বেশি রেডি হতে পারে না, আসে যায়
ওই স্টুডেন্ট আসলে তেমন রেডি হতে পারে না, টিচারও তাকে অনেক বেশি ট্রিট করতে পারে না বা এখানে সময় দিতে পারে স্যার এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যারা অ্যাটাচমেন্ট করে, অ্যাটাচমেন্ট তো যখন শুরু হয় তখন বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্ট করে, অনেক ইনস্টিটিউট থেকে করে, মানে হিউজ একটা স্টুডেন্ট তখন হচ্ছে অ্যাটাচমেন্টটা করে, যে 3 মাসের অ্যাটাচমেন্টটা। তো সেই জায়গায় আপনি যদি প্রফেশনালটা করেন, 6 মাসের সময়টা দেন, একটা স্টুডেন্ট 3 মাস করে যখন বেরোবে, কতগুলো স্টুডেন্ট তখন জব খুঁজবে, শুধুমাত্র তারা একটা অ্যাটাচমেন্ট করছে জব করার জন্য, কিন্তু তারা কিন্তু নিজেও জানে না যে সে জবের জন্য রেডি হতে পারে নাই। কিন্তু আপনি যদি 6 মাসের কোর্সটা করেন, আপনি 6 মাস পরে যখন বেরোবেন, আপনি তখন নিজেই বুঝতে পারবেন যে ওই 3 মাস অ্যাটাচমেন্ট করে আপনার ফ্রেন্ড কী শিখেছে এবং আপনি 6 মাসের অ্যাটাচমেন্টটা করে, 6 মাসের ট্রেনিংটা করে আপনি কী শিখেছেন। তো আমি সবার জন্য এটাই বলবো যে আপনারা যারাই অ্যাটাচমেন্ট করেন, সব সমস্যা নেই করেন, বাট সেক্ষেত্রে আপনারা প্রফেশনাল যে কোর্সটা 6 মাসের কোর্সটা করেন, তাহলে আপনি আসলে জবের জন্য 100% রেডি হবেন। আচ্ছা, একটা আপু লিখেছেন ফারিয়া জান্নাত যে কোর্সটা করতে কি 6 মাস লাগবে। আসলে কোর্সটা যদি আপনি আলাদা আলাদা করেন তাহলে 5 মান্থ থেকে 6 মান্থ লাগবে, বাট দুটোতে একসাথে যদি করেন তাহলে সেটা 4 মাস লাগে। হ্যাঁ, 3 থেকে 4 মাসের মধ্যে। কারণ আপনি একটা ট্রেনারের কাছে করলে হবে কি, সে আপনার মেন্টালিটিটা বুঝে যাবে। কারণ আপনাকে আলাদা আলাদা টপিকগুলো আমাকে মাইক্রোটিকে গিয়ে কিন্তু শিখতে হবে না, সিসকোতে এসে কিন্তু আমি আপনাকে ওটা কাভার করে ফেলবো। কারণ আমি আপনাকে ওই একটা ট্রেনিংয়ে কিন্তু আপনি স্পিডটা বুঝে যাবো, তাহলে পরের যে স্টেপের যে ট্রেনিংগুলো আছে ওগুলোতে কিন্তু আপনার স্পিড লো হবে না, আপনার স্পিডটা অনেক বেশি হয়ে যাবে। তখন আমরা 2 ঘন্টা 3 থেকে 4টা টপিক কাভার করতে পারি। সেক্ষেত্রে আমাদের সময়টা যে কমে বেড়ে যায় এবং টপিকটা কমে যায়। সেক্ষেত্রে আমরা কিন্তু 6 মাস লাগা না। যারা আলাদা আলাদা এক ট্রেনিং সেন্টার থেকে সিসিএন করবেন, আরেক ট্রেনিং সেন্টার থেকে মাইক্রোটিক করবেন, দুটো ট্রেনারের কাছ থেকে করবেন, তখন কিন্তু আপনার সময় বেশি লাগবে, এখন আপনার টাকাটাও কিন্তু অনেক বেশি যাবে। তো সেক্ষেত্রে একটা যেই হোক যেখানেই করেন অন্তত বলে নেবেন, স্যার আমাকে কি করাতে হবে, 3 in 1। 3 in 1 করলে আপনাকে কেউ প্রতারিত হবেন না বা কেউ প্রতারিত করার কোনো সাহস পাবে না, অন্তত আপনি লস হবেন না, আপনি লস হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং অবশ্যই কথা বলা থাকবে, কোনো প্রকার ভার্চুয়াল বা ভিএমআর দিয়ে আমাকে করানো যাবে না। আমাকে কি দিয়ে করাতে হবে, মাইক্রোটিক ডিভাইস দিয়ে করাইতে হবে, রিয়েল ডিভাইস দিয়ে। তাহলে আপনার ভয়টা কেটে যাবে, আপনি প্রপার ওয়েতে শিখতে পারবেন। কেউ যদি আপনার সাথে প্রতারণা করতেও চায় সে আর পারবে না। কারণ আপনি রিয়েল ডিভাইসের মধ্যে 3 in 1 করলে আপনার অনেক বেশি এক্সপার্টিস বেড়ে যাবে। আর এটা মিনিমাম আমরা 3 মাসের মধ্যে আমাদের শেষ হয়ে যায়। 3 মাসের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা শেষ করে দিই, এটাতে কোনো সমস্যা। কারণ আমরা সময়টা বাড়াই দিই এবং টপিকটা বাড়াই দিই। কারণ আমরা প্রথম 4-5 ক্লাস আপনার যখন স্পিডটা উঠে যাবে তখন আমাদের টপিকগুলো অনেক বেশি থাকে না। তখন একটা ক্লাসে আমরা কটা, 2-3টা টপিক। সো টপিক যদি কমে যায় তখন আপনার সময়টা বাড়বে না, কারণ টপিকের কারণে সময়টা অনেক সময় বেড়ে যায়। কারণ আমরা ডিফারেন্ট মানে আলাদা আলাদা ট্রেনিং সেন্টার, আলাদা আলাদা ট্রেনারের কাছে করাতেই সমস্যাটা সবাই ফেস করে। সো আমি মনে করবো আপনারা একটা ট্রেনারের কাছে করেন, আর যার কাছে করবেন তার অবশ্যই প্রোফাইল চেক করে নেবেন যে সে আসলে আগে ট্রেনিং করার অভিজ্ঞতা আছে কিনা, সে আসলে কর্পোরেট ইন্ডাস্ট্রিতে জব করেছে কিনা, তার আসলে যে ট্রেনিংটা করাবে এটার উপরে ভ্যান্ডর সার্টিফিকেশন আছে কিনা। কারণ এখন অনেকগুলো ট্রেনিং সেন্টার হয় কি ডিপ্লোমার স্টুডেন্টদেরকে দিয়ে ট্রেনিং করানো শুরু করে দেয়, এটা সব চরম একটা ভুল। আর যারা এই কাজটা করতেছেন মনে রাখবেন আপনি সবসময় আল্লাহর কাছে দায়ী থাকবেন। কারণ এই মানুষগুলোকে আপনি ডিপ্লোমা স্টুডেন্টদেরকে দিয়ে ট্রেনিং করাচ্ছেন, সে একটা ডিপ্লোমার স্টুডেন্ট, সে কতটুকু শিখে এসে তাদেরকে শেখাবে। যেটা আমার কাছে কালকে কমপ্লেন করতেন, স্যার আমাদেরকে ডিপ্লোমার স্টুডেন্ট দিয়ে আমাদেরকে ট্রেনিং করানো হচ্ছে। আমি বলবো আমার তো আসলে ট্রেনিং সেন্টার নাম ধরে বলাটা সম্ভব না। আমি যেহেতু এই কমপ্লেনটা পেয়েছি, যেহেতু শুনেছি, আমিও বলবো বা আমিও প্রতিবাদার সুরেই বলবো যে আপনারা এই কাজটা করবেন না। কোনো ডিপ্লোমা স্টুডেন্টকে দিয়ে একটা ডিপ্লোমা স্টুডেন্টকে মানে ট্রেনিং সেশন আনবেন না। আমরা অনুরোধ করবো এই ধরনের কাজগুলো যারা করছেন তাদেরকে নিয়ে আমরা অবশ্যই বড় একটা চ্যালেঞ্জ আনবো ইনশাল্লাহ, যে এই ধরনের কাজের কারণে আপনার একটা স্টুডেন্টের ক্যারিয়ার নষ্ট হয়ে যাচ্ছে, সে কিছুই শিখতে পারছে না। কারণ ওই ডিপ্লোমার যে ট্রেনার আছেন উনি ইন্ডাস্ট্রি থেকে কিছু না শিখে বা জব না করে কম টাকায় ট্রেনারটাকে নিয়ে আপনি ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে কিন্তু 9-6 দিয়ে বুঝ দিয়ে দিবেন, আর এরা গিয়ে পরে তাদের কেরিয়ার নিয়ে বিপদে পড়বে, এদের কেরিয়ার কিছুই হবে না। এটা কিন্তু আল্লাহর কাছে দায়। কিন্তু যারা ট্রেনিং সেন্টারের মালিকরা আছেন, যারা অনারেবল সিও স্যাররা আছেন, তারা কিন্তু দায়বদ্ধ থাকবেন যে আপনি লুকিয়ে রাখবেন, কিন্তু আপনি আল্লাহর কাছে কিন্তু লুকিয়ে তো জায়গাটা কিন্তু ফাঁস হয়ে যাবে। যে আপনি একটা অযোগ্য একটা জুনিয়র ট্রেনারদেরকে দিয়ে আপনি একটা এত বড় একটা ভ্যান্ডর কোর্স করাচ্ছেন, তাও আবার ডিপ্লোমা ট্রেনিং করে একটা স্টুডেন্টকে দিয়ে আপনি ট্রেনিং করাচ্ছেন, এটা কখনোই করা উচিত না। আর যারা ইন্ডাস্ট্রি থেকে কাজ না করে এসে শুধু সারা জীবন ট্রেনিংই করে যাচ্ছে, তাদের ক্ষেত্রে আমি বলবো আপনার
রিকোয়েস্ট থাকবে অন্তত ইন্ডাস্ট্রি থেকে একটু ঘুরে আসেন, একটু জব করে আসেন, একটু এক্সপিরিয়েন্স নিয়ে আসেন। আপনি যদি ট্রেনিং প্রফেশনে আসেন আবার আসেন, কারণ আপনি ট্রাবল শুটগুলো অনেক ভালোভাবে করাইতে পারবেন, শিখাতে পারবেন, ওদেরকে এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারবেন কীভাবে কাজগুলো হয়। সো আপনি যদি এই এক্সপিরিয়েন্সটা না থাকে আসলে ওদেরকে শিখাতে পারবেন না। যত বড় মানে ট্রেনারই হন না কেন, যত সার্টিফিকেট আপনার থাকুক না কেন, কোনোভাবে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনার ছাড়া এক্সপিরিয়েন্স শেয়ার করা যায় না, A to Z শেখানো যায় না, প্যানেলের যে ইস্যুসগুলো আসে ওগুলো বলা যায় না। সো আমি বলবো এই ধরনের প্রবলেমগুলো থেকে, এই ধরনের সমস্যাগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। যতটা না আপনি এই জিনিসগুলো থেকে বের হয়ে আসবেন, তারপরে কিন্তু আপনার কোম্পানি আর মানে ইনশাল্লাহ নিচে নামবে না, তখন আস্তে আস্তে উপরে, কারণ যোগ্যতার এক্সপার্টেন্সের কারণে কিন্তু একটা কোম্পানি অনেক বেশি উপরে উঠে যায়। আজকে আমি হয়তো নিজাম স্যার সবাইকে চেঞ্জ করতে পারবো না, সবার মেন্টালিটি চেঞ্জ করতে পারবো না, কিন্তু আমার একটা সৎ চেষ্টা, আমার একটা সৎ উদ্দেশ্য, ইনশাল্লাহ আমি যদি সবসময় কন্টিনিউ করে যাই তাহলে একজন খারাপ মানুষই কিন্তু আমার সৎ মানুষের আমি যে তাদের থাকতে থাকতে কিন্তু সংস্পর্শে সে কিন্তু একদম ভালো জায়গায় পৌঁছে যাবে, সেটা আমি মনে প্রাণে বিশ্বাস করি ইনশাল্লাহ। সো যাদের এই জিনিসটা আছে যে আমি টাকাই আর্ন করবো কিন্তু কোয়ালিটি দিব না, বা বলতেছি মুখে কোয়ালিটি, মানে সব জায়গায় ঠিকই দোলপিট হচ্ছে কোয়ালিটি, কিন্তু স্টুডেন্টের মানে আপনার রিভিউটা 100% আমি দেখতেছি খারাপ। সো এই সমালোচনার জায়গাটা আপনারা তৈরি করবেন না, কারণ আপনাদের যারা বিজনেস মাইন্ডেড আছেন, যে বিজনেস কিন্তু এক জায়গায় শেষ না, যে একটা স্টুডেন্ট দেখতে আপনি বিজনেস করবেন না, অন্তত ওদেরকে কিছুটা হলো, অন্তত 100% না হলে আপনি তাদেরকে 70 or 80% অন্তত ডেলিভার করার মতো ওই ধরনের ট্রেনারদেরকে রাখেন, ওই ধরনের এক্সপার্টসদেরকে রাখেন, কারণ তারা তো বিগিনার, তারা CCNP শিখবে না, বা তারা AWS মানে আপনার Azure শিখবে না, তারা লিনাক্স শিখবে না। তাদেরকে আপনি সিসকো মাইক্রোটিকদের ক্ষেত্রেও যদি আপনি গাফিলতি করে, ফাইজলামি করে, বা ওদেরকে ফাঁকি পেঁচে ধরে শেখান, তাহলে এই স্টুডেন্টরা কখনোই জব পাবে না। তখন আমাদের সাথে একটা রিউমার হয়ে যাবে, ট্রেনিং সেন্টার ওই যে কোচিং সেন্টারের মতো হয়ে গেছে, যে এখন ট্রেনিং সেন্টারগুলো মনে হয় কোচিং সেন্টার, এখানে এক্সপার্টস তৈরি করা হয় না, গতানুগতিক খালি পড়ানো হয় আর চাপাবাজি করে টাকাগুলোই নেওয়া হয়। একটা কোর্সে ভর্তি হয়েছে আরেকটা কোর্সে ভর্তি করে থাকে, এটাকে অনেকে বলা হয় আবার কি ক্রস সেল, আমি বলি এটা হলো প্রতারণা সেল। এইটা কখনোই আপনারা করবেন না। এই মানুষগুলা শিখতে এসে আপনি তার 5-6টা ট্রেনিং করাই দিচ্ছেন, তারপর সে জব প্লেসমেন্টটা আসলে কোথায় হবে, সে তো টাকা দিতে দিতেই পাগল হয়ে যাবে। এই জন্যই বলবো এই কাজগুলো আপনারা অন্তত করবেন না। এই মানুষগুলা অন্তত যেন ভালোভাবে শিখতে পারে, ভালোভাবে জ্ঞান অর্জন করে যেন একটা জায়গায় যেতে পারে, তাহলে দেখবেন ওরাই আমাদের একটা মার্কেটিংয়ের বড় জায়গা। এই যে আজকে সে আমার মার্কেটিংয়ে যে জায়গা তৈরি করা লাগবে না, সে কিন্তু যেখানেই যাবে বলবে যে তুমি টেকনোলজি পল্লী থেকে শিখো, অন্তত ভালোভাবে তুমি আমাদের কাছ থেকে শিখতে পাবে, এই জায়গাটা কিন্তু ওই বলে দিবে, আমাদের কিন্তু কোথাও বলতে হবে না। সো দেখেন, মার্কেটিং করা লাগে না, মার্কেটিং রেডি হয়ে যায়। সো এই জন্য আমি বলি, যদি হ্যাঁ আরেকটা কোর্সের আছে ওটা, হ্যাঁ ভাইয়া ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে আমরা 3-in-1 কোর্সটা একসাথে করা 100% সম্ভব, কারণ আমরা ফেনী পলিটেকনিক থেকে শুরু করে যতগুলো পলিটেকনিক আছে সবগুলোকে আমি যদি ক্লাস নেই, এটা ইনশাল্লাহ সম্ভব। আমি অন্য ট্রেনিং সেন্টার খবর জানি না, অন্য ট্রেনারদের সম্বন্ধে জানি না যে ওরা আসলে সম্ভব কিনা, অনেকের দ্বারা সম্ভব। আমি তো নিজেই করেছি। এই যে উনি কিন্তু আসানুল্লাহ পলিটেকনিকের স্টুডেন্ট। আমি আসানুল্লাহ পলিটেকনিকের স্টুডেন্ট, আমি এখানে 3-in-1 করছি। আমি যে সার্ভিসেসের কোর্সটা এটা করছি, এটা আমার এটার সাথে আমার অ্যাটাচমেন্টটা হয়ে গেছে, কারণ অ্যাটাচমেন্টের যে খাতাটা থাকে সেটা আপনি স্যারের কাছে সব ড্রাফট রেডি করা আছে, সেখান থেকে আপনি আপনার মতো করে খাতাটা লিখে নেবেন, আপনার অ্যাটাচমেন্টটা টোটালি হয়ে যাবে। হ্যাঁ, আপনার অ্যাটাচমেন্ট আলাদা করে করা লাগবে না, এটার মধ্যে আপনার অ্যাটাচমেন্টটা হয়ে যাবে। তাহলে মোটামুটি আমাদের আর টেনশনটা নিতে হয় না। টেনশনের কারণ আমি তো এই জন্যই আসলে প্রফেশনাল কোর্সটা করেছিলাম, যে যদি এখান থেকে আমার অ্যাটাচমেন্টটা হয়ে যাচ্ছে আর আমার এখান থেকে একটা বড় এক্সপিরিয়েন্স গেদার হচ্ছে, তো আমি এই জন্য আমি আসলে 3-in-1 এই কোর্সটা করছি। আমার অ্যাটাচমেন্ট করার কোনো ঝামেলা নিতে পারিনি, মানে এটাতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ 3-in-1 এ। সো আপনারা যেখানেই যান টার্গেট রাখবেন 3-in-1। যে ট্রেনিং সেন্টারে আপনাদেরকে যেই আপনাদের সিআইরা পাঠক, আপনাদের পলিটেকনিক থেকে পাঠক, আপনাদের উদ্দেশ্য থাকবে নেটওয়ার্কিং মানে কিন্তু সিসিএন না, সিসিএন মানে নেটওয়ার্কিং না। নেটওয়ার্কিং মানে প্রথমে কোন নেটওয়ার্ক, তারপর সিস্টেম নেটওয়ার্ক। আপনি ওই ট্রেনিং সেন্টারকে বলবেন আমাকে কি 3-in-1 শেখানো হবে, তাহলে আপনি ওখানে অ্যাডমিশন নেবেন, আদারওয়াইজ অ্যাডমিশন নেবেন না। ওই সিসিএনে করে বাংলাদেশে কোনো আপনার জব প্লেসমেন্টে আপনাকে অ্যাজ এ বিগিনার আপনাকে কিন্তু চাকরি দিবে না। দেখছেন তার কাছ থেকে আমরা আজকে শুনলাম, তাকে প্রশ্ন করা হয়েছে সব মাইক্রোটিকের উপরে, বাট লাস্ট 2-3টা সিসিএনের উপর কোশ্চেন করা হয়েছে, কারণ সিসিএনে পুরো A to Z নলেজ থাকলে আপনি মাইক্রোটিকের উপর প্রশ্নের আনসার দিতে পারবেন, আদারওয়াইজ কিন্তু পারবেন না। যাদের ভুল ধারণাটা ছিল, ভুল ধারণাটা কেটে যাবে। আর যারা আমাদের বিএসসি স্টুডেন্টরা আছেন বা নন ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা আছেন,
তারাও এটা প্রপারলি করে কিন্তু আমাদের আগের ভিডিওগুলো বা লাইভগুলো দেখলে বুঝতে পারবেন নন ব্যাকগ্রাউন্ডে কাজ করে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের জব প্লেসমেন্টে যাচ্ছে। সেটাও কিন্তু আমরা নিয়ে আসবো, আমাদের বিএসসি যারা করে জব প্লেসমেন্টগুলো দিয়েছে আমরা স্টেপ বাই স্টেপ ইনশাল্লাহ নিয়ে আসবো। যেহেতু এখন আমাদের অনেকের প্রশ্ন ছিল পলিটেকনিকের স্টুডেন্টদেরকে নিয়ে আসা, আমরা ডিপ্লোমা তাদেরকে নিয়ে এসেছি, এরপর আমরা বিএসসি তাদেরকে নিয়ে আসবো, এরপর আমরা নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড যারা আছে তাদেরকে নিয়ে আসবো যে তারা কীভাবে জব প্লেসমেন্টে গিয়েছে বা তারা কীভাবে জবটা করছে। সো ইনশাল্লাহ আই হোপ সো, আমরা আশা করি ওর 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 স্টুডিওতে জানলাম। আর তোমার এখন ব্যাপারটা হচ্ছে আরেকটা জিনিস যে বিএসসি করে একটা ভয় ছিল যে বাড়ি থেকে টাকা আনতে হবে, এখন কি তোমার এই টাকা আনার কি সম্ভাবনা আছে? আমি ভাবছিলাম যে আসলে ডিপ্লোমা করার পরে মনে হয় বিএসসি করার সুযোগটাই পাবো না, সেই সুযোগটা হয়তো বা হবে না, কারণ আমরা অনেক সিনিয়রদের থেকে কথা শুনেছি যাতে আমাদের মন ভেঙে গেছে। যেমন অনেকে বলছে যে ডিপ্লোমা করে শুধু ঘুরে বেড়াতে হবে, সিসি বলে করতে পারবো না, তো বিএসসি না করবো। কিন্তু বিএসসি করতে গেলে অনেক টাকার প্রয়োজন, অনেক সময়েরও প্রয়োজন। তো সেক্ষেত্রে আমি ডিপ্লোমা করে এখন জব প্লেসমেন্টটা পেয়ে গেছি, জবে ঢুকে গেছি। সো আমার জন্য এখন বিএসসিটা খুব ইজি হবে, আমি ভালোভাবে বিএসসিটা কমপ্লিট করতে পারবো। আমি বিএসসি করার মতন আমার সেই কনফিডেন্ট এখন তৈরি হয়ে গেছে অটো। কারণ এখন আর আমার ওই টাকার অভাবে ক্যারিয়ারটা কিন্তু শেষ হবে না, বা ঢাকা শহরে থাকা বা নিজের চলার জন্য কিন্তু আব্বুর মুখে প্রেশার দিতে হবে না। কারণ ডিপ্লোমা থেকে আমি বেসরকারিতে পড়লাম, আমার অনেকগুলো টাকা লেগেছে, ঢাকা শহর থাকতে হয়েছে। এখন বিএসসির জন্য যদি আমি আব্বু মুখস্থ টাকা আনি তাহলে আমার এই পড়াশোনা কোনো দাম নেই। কারণ আমি আফটার অল সারা বছর ঠিকই শিখি হচ্ছে থিওরিটিক্যাল, আর এই যে একটা বড় জায়গায় ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট বলেন বা আমাদের যে এখন বসে আছে, যে এখন কর্পোরেটে আমি কোনো ট্রেনিং করতেছি না বা প্রফেশনাল এক্সপার্ট হচ্ছি না বা কোনো সাইটে আমি এক্সপার্ট না হয়ে বাসায় ঘুরে বেড়াচ্ছি, ট্যুর করতেছি, এটা আমার জীবনে একটা বড় কাল হয়ে দাঁড়াবে। সেটা আমি আফটার ডিপ্লোমা বা বিএসসির পরে ভালোভাবে রিয়েলাইজ করতে পারবো যে হয় আপনি বিদেশ বা প্রবাসী হয়ে যেতে হইতে হবে, বা বাড়ির মধ্যে আপনাকে অড বা অন্য কোনো ব্যবসার সাথে জড়িত হইতে হবে। তাহলে আপনাদের বাবা মা কিন্তু আপনার প্রতি খুশি হবে না যে এত বছর তোকে এত পড়াশোনা করানোর পর তুই আজকে কী করতেছিস, ব্যবসা করতেছিস বা ইন্ডাস্ট্রি আমাদের সেই চাকরিগুলোর মধ্যে আমার ঢুকার বা সৌভাগ্য হইল না বা আমি কাজ শিখতে পারলাম না। সো আমি বলবো আসলে থিওরিটিক্যালি না শিখে প্র্যাকটিক্যাল ডিভাইসে শিখেন, কম শিখেন কিন্তু ভালোভাবে শিখেন, দেখবেন আজ হোক কাল হোক ইনশাল্লাহ আপনি আপনার জায়গায় পৌঁছে যেতে পারবেন। আর এটাই হচ্ছে বড় কথা, যে যোগ্যতা যদি থাকে আপনার মধ্যে, যদি মানে কাজ জানা লোক বেশি দিন বসে থাকে না, হয়তো আজকে বসে আছেন কালকে কিন্তু কোনো না কোনো পদ আপনার জন্য খুলে যাবে। কারণ টেকনিক্যাল মানুষদেরকে আমরা বলি এটা এক ধরনের হাতিয়ার, টেকনিক্যাল মানুষরা কোনো দিন বসে থাকে না ইনশাল্লাহ। সো আমরা বলি যে সাহসিকতার পরিচয়টা অনেকেই দিতে পারে, বাট সাহসিকতার পরিচয়টা যদি জায়গা মতো না দিতে পারে তাহলে কিন্তু আপনি ভেঙে পড়ে যাবেন। যতটা না আমাদের ইন্ডাস্ট্রি স্টুডেন্টরা বা নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে কেরিয়ার নেই, একটা মানে ফালতু কথা বলে অনেকে কেরিয়ার না। আপনি কেরিয়ার সম্বন্ধে কী জানেন? আপনার বিটিএসের লাইসেন্সে গিয়ে দেখেন যে কতগুলো লাইসেন্সদারি কোম্পানি আছে, তো ওদের কোম্পানিকে আমাদের ইঞ্জিনিয়ার ছাড়া কি চালাচ্ছে? ওখানে কি সব বিবিএ এমবিএ করে স্টুডেন্টরা কি জব করতেছে? আমাদের ইঞ্জিনিয়ার ছাড়া কি কোম্পানিগুলো চলবে? এত হাজার আমাদের যারা আইএসপি আছে, ডেটা সেন্টার আছে, কর্পোরেট কোম্পানি আছে। আমি একটা মজার ঘটনা বলি আপনাকে। হ্যাঁ, সেটা হচ্ছে আমি যখন আমার গ্রামে গেছিলাম, আমার গ্রামের কুষ্টিয়া। আচ্ছা, আমি কুষ্টিয়াতে স্যার আমি আসলে আমাদের লোকাল এরিয়াতে আইএসপি বিজনেসের জন্য আমি যেখান থেকে ট্রেনিংটা করছি, আমার যে কনফিডেন্স লেভেলটা গেদার হয়েছে, সেখান থেকে আমি আসলে সার্ভে করতে পেরেছিলাম একদিন যে আমি কুষ্টিয়াতে যাই। আমি কুষ্টিয়াতে যেসব আইএসপিগুলো আছে সেখানে কথা বলে দেখি যে আমাদের গ্রামে আমাদের হচ্ছে থানা পর্যায়ে আইএসপি একটা রেডি করতে হলে কীভাবে সেখান থেকে হচ্ছে আইএসপিটা নেওয়া যায়। হ্যাঁ, তো ওখানে যখন আমি ইনফরমেশন দিতে গেলাম তাদের সাথে আমি কথা বললাম, অদ্ভুত ব্যাপার যে তারা আমাকে জব অফার করতেছে যে আপনি এত এক্সপার্ট, আপনি আমাদের এখানে জব করেন। তো আমি আশ্চর্য হয়ে গেলাম যে আমি তো আপনাদের এখানে আসছি যে আমি আসলে সার্ভে করতে, যে একটা আইএসপি পয়সা দিয়ে একটা আইএসপি রেডি করতে কেমন কস্ট খরচ হয়, কীভাবে কি মেনটেন করতে হয়, আমি জানতে গেছি। ওখান থেকে আমাকে জবের অফারটা করছে। তো আমি তো ওখানে, আর আমি তো আসলে গ্রামের মধ্যে কুষ্টিয়ার মতো একটা লোকাল জায়গাতে জব করে আসলে ক্যারিয়ার করা খুব টাফ। আর ওখানে আপনার স্যালারিটাও সেরকম, আপনার স্মার্ট একটা স্যালারিও পাবেন না। তো সেটা চিন্তা করে আমি ওখানে আসলে জবে জয়েন করি নাই। কিন্তু আমার কাছে এটা খুব ভালো লেগেছে যে তারা আমাকে জব অফার করছে। এটা 100% স্যার সত্যি কথা। আমার সাথে আমার একটা বড় ভাই ছিল, সেও ব্যাপারটা শুনে খুব অবাক হয়েছে। এই জিনিসটা আসলে কত ভালো লাগা। দেখেন, সে একটা সার্ভে করতে গিয়ে তাকে জব অফার করতে হয়েছে কেন? সে জিনিসগুলো জানে, সে টেকনিক্যাল টার্মগুলো। কারণ আমি যে আইএসপিগুলোতে কথা বলেছিলাম ওই আইএসপিটা মেনটেনই করা হয় ঢাকা থেকে। মানে এটা দুঃখের বিষয় যে কুষ্টিয়ার মতো একটা জায়গাতে ওই সার্ভারে, ওই অফিসে, ব্রাঞ্চ অফিস, ওখানে
সিস্টেম অ্যাডমিন নাই, যারা ওদের যে এরিয়াটা ভালোভাবে কন্ট্রোল করবে, ওরা ঢাকা থেকে সাপোর্ট নিয়ে চলে। এবার আমি যখন ঢাকা থেকে এই কোর্সটা করে গেছি, আমি যখন আমাকে তারা যখন প্রশ্ন করছিল, আমি যখন বলতেছিলাম, কথা বলছিলাম, তারা অবাক হয়ে আমাকে তখন জব অফার করে যে আপনি আমাদের এখানে জব করেন। তো দেখেন, আমি সবসময় বলি যে যদি কিছু জানেন, যদি কিছু পারেন, কথা বলা লাগবে না, মার্কেটিং করা লাগবে না, আপনাকে কিন্তু ডেকে নিবে। কারণ সবাই জানে আপনার মধ্যে কিছু থাকলে সেটা বলা লাগে না, আপনার ইঙ্গিতে কিন্তু বোঝা যায়। সেই জন্যই বলে বিধান নির্ভর বাংলাদেশ গড়তে সাহসিকতার পরিচয় যদি দিতে হয়, তাহলে কিন্তু এক্সপার্টাস দিয়ে টিকে থাকতে হবে। কারণ এই জায়গাটা হচ্ছে এক্সপার্টাসদের জায়গা। সো আমরা যদি ইনশাল্লাহ একটুখানি ওই এক্সপার্টাস জায়গাটা যদি অল্প অল্প করে তৈরি করতে পারি ইনশাল্লাহ, সো আমরা বিশ্বাস করি আমাদের স্টুডেন্ট আর পথ হারাবে না। ডিপ্লোমা স্টুডেন্টের নামে আর রিউমার আসবে না যে ডিপ্লোমা স্টুডেন্টরা নাকি চাকরি পায় না, ওদেরকে সুপারভাইজার বলা হয়, ওদের নামের সাথে ইঞ্জিনিয়ার হয় না। খুবই কষ্ট লাগে যে আসলে এই জিনিসটা আমাদের ভুলের কারণে হয়, আমাদের কিছু ভুল ডিসিশনের কারণে আমরা এই কথাটা শুনতে পাই। আসলে সঠিকভাবে চললে, সঠিক ওয়েতে জানলে, সঠিক জায়গায় গেলে আমাদের কখনো এই কথাটা শুনতে হবে না। আমরা বিএসসি বলেন, মাস্টার্স বলেন, বিন্দাস করে যেতে পারবো ইনশাল্লাহ। আমি সবাইকে অনুরোধ করবো যারা টেকনোলজি পল্লী পেজে কানেক্ট ছিলেন, যারা আমাদের লাইভের সাথে ছিলেন, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। এরকম একটার পর একটা আমরা সাকসেস স্টোরি নিয়ে আসবো আপনাদের কাছে, ওদের অভিজ্ঞতাটা শুনবো, যে ওদের কর্মক্ষেত্রটা বুঝবো, যে আসলে ওদের সাকসেস হিস্টোরিটার শোনার মধ্য দিয়ে যেন আপনাদের এক্সপিরিয়েন্সটা বাড়ে, আপনাদের ভুল ভ্রান্তিগুলো যেন কমে যায়, ভুল পথে যে আপনারা হাঁটছেন, এখন অবধি যে আপনি বসে আছেন এক্সপার্ট না হয়ে আপনার জন্য যে কি ভয়ঙ্কর সিচুয়েশন অপেক্ষা করতেছে সেটা আপনি বুঝতে পারবেন। সো মনে রাখবেন, বাসায় বসে থেকে আপনি আসলে কোনোদিন বড় স্বপ্ন দেখে সেটা কোনোদিন লাভ হবে না। সেটা আপনাকে রূপান্তর করার জন্য নেমে পড়তে হবে, যে কোনোভাবে আপনাকে রেডি করতে হবে। কি হবে কাল, কি হবে আগামীকাল বা পরের সপ্তাহে, এটা চিন্তা করে কোনোদিন বড় একটা জায়গা যেতে পারবে না। যেটা ওরা করেছে, যে যখনই আসে তখন থেকে ওরা নেমে গেছে, ওরা ইন্ডাস্ট্রিয়ালের কথা চিন্তা করে নেয়, আগে থেকে শিখে ওরা এক্সপার্ট রেডি হয়ে গিয়েছে, কষ্ট করে হলো থেকে তারপর রেডি হয়ে আজকে একটা জায়গা চলে গেছে। এখন আর কোনো টেনশন নেই, বিএসসি বিন্দাস চলে যাবে, মাস্টার্স আলহামদুলিল্লাহ চলে যাবে, আর কোনো টেনশন নিয়ে এই ঢাকা শহরে আর পড়ে থাকতে হবে না। সো আমি সবাইকে বলি, কেরিয়ার নিয়ে চিন্তা যদি থাকে, আমাদের টেকনোলজি পল্লীতে আপনি প্রশ্ন করেন, টেকনোলজি পল্লীতে কমেন্ট সেকশনে কমেন্টস খোলা আছে, 24 ঘন্টা টিম কাজ করছে ইনশাল্লাহ। আমাদের স্টুডেন্টরা তো আছে, তাদের সাথে কথা বলে রিভিউ জানতে পারবেন যে আসলে আমি যে কথাটা বললাম এটা কতটুকু সত্যি, কতটুকু শিখতে পেরেছে। আপনি পয়েন্ট টু পয়েন্ট স্টুডেন্টের কাছে জানলো, কিন্তু আপনি বুঝতে পারবেন, ওদের কাছ থেকে জানতে পারবেন। সো আমরা সবসময় বিশ্বাস করি, আমরা যদি একজন মানুষকে রেডি করতে পারি ইনশাল্লাহ, বাংলাদেশ একদিন না সবসময় চেঞ্জ হওয়ার একটা পসিবিলিটি থাকবে। কারণ আমাদের বাংলাদেশটা, আমাদের টেকনিক্যাল মানুষরা আসলে অতটা যোগ্যতার জায়গা পৌঁছাতে পারে না দেখে আমাদের নামে এই এত বড় একটা মানে খারাপ যে কথা থাকে, যে আসলে ডিপ্লোমা স্টুডেন্টরা বা সিএসসি স্টুডেন্টরা মনে হয় কিছুই করতে পারে না, নামে সিএসসি ঘুরি ঘুরি পাওয়া যায়। আসলে এটা ভুল কথা। আপনার এক্সপার্টাস হবে ইনশাল্লাহ, আপনার আজ হোক কাল হোক আপনি একটা বড় জায়গা পৌঁছাবেন ইনশাল্লাহ, এটা আমরা বিশ্বাস করি। হয়তো আমার অল্প জ্ঞানের পরিধি আমার যতটুকু সম্ভব পারি, আমাদের চেয়ে যারা এক্সপার্ট আছে তাদেরকে ইনশাল্লাহ নিয়ে আসবো, তারাও এখন থেকে শেখাবে, আমাদের টেকনোলজি পল্লীর সাথে আসবে। আমরা সবার সমন্বয়ে আমরা টেকনোলজি পল্লী একটা বড় পল্লীতে আমরা রূপান্তর করবো। কারণ পল্লী মানে গ্রাম, গ্রাম মানে এখানে A to Z সকল শ্রেণীর মানুষের আপনার এখানে আসতে পারবে। এখানে কোনো প্রকার বাধা বিরক্তি না, কোনো প্রকার কমপ্লেন বা কোনো প্রকার আমাদের বাধা নেই, যে কোনো মধ্যে যে কেউ চলে আসতে পারবেন, আমাদের টিভির সাথে কথা বলতে পারবেন। সো আজকে এতটুকুই, এখানে শেষ করবে ইনশাল্লাহ। আগামী এপিসোডে আমাদের আরেকজন সাকসেস স্টোরি নিয়ে আমরা হাজির হবো, বগুড়া পলিটেকনিকের একটা স্টুডেন্টকে নিয়ে, তার যে কিনা আমাদের এই ব্যাচের স্টুডেন্ট, আমরা ওই ব্যাচের স্টুডেন্ট, তার সাকসেস স্টোরি শুনবো আমরা পরবর্তী এপিসোডে। তারপরই আমরা নিয়ে আসবো যারা আমাদের বিদেশ ফেরত বা বিদেশ থেকে এসে বাংলাদেশের চাকরি ক্ষেত্র পায় না দেখে তাদেরকে আমরা 3-in-1 করে আজকে চাকরি ক্ষেত্র তৈরি করে দিয়েছি, তাদের একটা টিম নিয়ে আমরা কাজ করবো ইনশাল্লাহ। তো আশা করি, আমরা সব সময় আশা করব সব ধরনের হিস্টোরিগুলো, সব ধরনের সুন্দর সুন্দর সাকসেসগুলো আপনাদের সাথে তুলে ধরা। সো টিল দেন টেক কেয়ার, আমাদের সাথেই থাকবেন, টেকনোলজি পল্লীর সাথেই থাকবেন, সে পর্যন্ত আমরা অপেক্ষা করবেন, আমাদের সাথেই থাকবেন। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, বিদায় নেওয়া। তাহলে সবাইকে একটা কথাই বলবো, যারা অ্যাটাচমেন্ট করবেন, চেইন ওয়ানে কোর্সটা করেন, তাহলে আপনার নিজের ক্যারিয়ারটা আপনি নিজে বুঝতে পারবেন। আপনাকে জব খুঁজতে হবে না, জবে আপনাকে খুঁজতে হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।